প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ খালেদা জিয়ার। নিরপেক্ষতা ধরে রাখতে সরকারকে সতর্ক থাকতে হবে, বর্ধিত সভায় তারেক রহমান। রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনে পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। নয়া রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার নিয়ে নতুন দলের আত্মপ্রকাশকাল। বিভাজনের রাজনীতি থেকে মুক্ত থাকার পরামর্শ। বন্ধ হলো বেক্সিমকো টেক্সটাইলের 14 কারখানা। 9 মার্চ থেকে 4000 শ্রমিকের পাওনা পরিশোধ। 525 কোটি টাকা দিচ্ছে মন্ত্রণালয়। এবং চট্টগ্রাম বন্দরে ভোগ্য পণ্যবাহী 1000-এর বেশি লাইটারেজ জাহাজ। কৃত্রিম সংকট ঠেকাতে লোডিংয়ের 72 ঘন্টার মধ্যে জলসীমা ত্যাগের নির্দেশ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বর্ধিত সভা। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের নেতাকর্মীদের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত বর্ধিত সভায় তিনি বলেন, পতিত স্বৈরাচার গণ অভ্যুত্থান ব্যর্থ করতে এখনও ষড়যন্ত্র করছে। এর আগে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে বের হতে হবে। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। প্রায় 3 দশক পর বিএনপির বর্ধিত সভা। তৃণমূল থেকে নীতি নির্ধারক দলের 4000-এর বেশি নেতৃবৃন্দ এক প্রাঙ্গণে। সকাল 7:30 থেকে সভাস্থলে জমায়েত হতে থাকে সারা দেশ থেকে আসা নেতৃবৃন্দ। সময় বাড়ার সাথে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ হয়ে ওঠে মিলন মেলায়। সভায় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আনুষ্ঠানিকতার শুরুতে গত 16 বছরে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও দলের প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংক্ষেপে শোক প্রস্তাব ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্রসফায়ারের শিকার হয়ে জনসহ কত নেতৃবৃন্দ, কত ছাত্র নেতা, কত যুব নেতা, কত স্বেচ্ছাসেবক নেতা এবং দেশের নানা শ্রেণী পেশার মানুষ হারিয়ে গেছেন তারই আত্মারায়। বন্ধুরা, আমরা এদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। স্বাগত বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকা দুঃখজনক। একটি গণতান্ত্রিক দল এবং একটি আইন মেনে চলা, সংবিধান মেনে চলা রাজনৈতিক দলের উপরে যে নির্মম নির্যাতন নিপীড়ন এসেছে, তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৃষ্ট এই দল নির্দেশিত পথে আমরা সামনের দিকে এগিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করে চলেছি। বন্ধুরা, আগস্টের পরিবর্তনের পরে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে। অতি দ্রুত দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখনো যে এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না। দুপুর 12টায় ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। বলেন, সংস্কার এবং স্থানীয় নির্বাচনের কথা বলে ধূম্রজালের সৃষ্টি করা হচ্ছে। আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হলে সেটি হবে পলাতক আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে
জাতীয় নির্বাচনের দাবি জানায়। দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কিছু দল সমর্থন করবে না। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক, শ্রমিক জনতা, আলেম ওলেমা, পীর মাশায়েখ তথা সকল শ্রেণী পেশার মানুষকে, আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের মাধ্যমে তাদেরকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল, তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। এরপরে বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন। বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধ নয়, সবাই মিলে বাসযোগ্য গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে। তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। সারা দেশের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই বার্তা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াসই নির্ধারণ করবে বিএনপির আগামীর ভবিষ্যৎ। আর এই সভার পর জাতীয় রাজনীতিতে কি প্রভাব পড়ে এবং বিএনপির অবস্থান কি হয় সেটিও এখন দেখার বিষয়। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। বিএনপির বর্ধিত সভার সবশেষ জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন সিফাত শাহরিয়ার। সিফাত, বর্ধিত সভায় এই মুহূর্তে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে বিস্তারিত জানাবেন। আমরা যেটি দেখছি, যেহেতু এই মুহূর্তে তাদের দ্বিতীয় অধিবেশন, সেই দ্বিতীয় অধিবেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেই দ্বিতীয় অধিবেশনে যে তৃণমূলের যে নেতৃবৃন্দরা এসেছেন জেলা উপজেলা থেকে, ইউনিয়ন থেকে যারা সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা আহ্বায়ক, কমিটির যারা আহ্বায়ক এবং সদস্য সচিব যারা এসেছেন তারা বক্তব্য রাখছেন। সেটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুনছেন। তিনি সেই অনুযায়ী পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে কিংবা সেখান থেকে পরামর্শ গ্রহণ করবেন। একেবারে সব যতগুলো জেলা রয়েছে সবগুলো জেলা থেকেই এসেছেন, যেহেতু 4000-এর উপরে নেতাকর্মীরা এখানে এসেছেন। আজকে এরপর সবশেষ যে পরামর্শগুলো সেগুলো গ্রহণ তারা করে পরবর্তী সময়ে এই বর্ধিত সভার যে সমাপনী বক্তব্য সেখানেই কোনো সিদ্ধান্ত, কি কি সিদ্ধান্ত নেওয়া যায় সেগুলো আসলে তিনি তখন কথা বলবেন। এখন যেহেতু একেবারে বলা যায় ক্লোজ ডোর একটি সভা এই মুহূর্তে এখন যে সেশনটি চলছে সেটি চলছে, অর্থাৎ এই যে বর্ধিত সভা, এই বর্ধিত সভার মধ্য দিয়ে তৃণমূল থেকে শুরু করে একেবারে স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত সকলে একত্র হয়ে একই জায়গায় একই মঞ্চ থেকে সমস্যার সম্ভাবনা যেগুলো রয়েছে রাজনীতির মাঠে সামনের দিনগুলোতে বিএনপি কিভাবে সকল দলকে নিয়ে কিংবা ঐক্যবদ্ধভাবে কিভাবে যদি ক্ষমতায় আসে দেশ পরিচালনা করতে পারে কিনা, কিংবা যেহেতু জাতীয় নির্বাচন তারা চাইছে সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের আগে তাদের পদক্ষেপগুলো কি হবে কিংবা কর্মসূচিগুলো কি হবে সেগুলো এখানে আলোচনা হচ্ছে এবং সমস্যা যত আছে তৃণমূলের পক্ষ থেকে তারা সেগুলো বলছেন এবং সকলের সামনেই বলছেন আমরা। এবং এর মাঝখানে যেহেতু স্ন্যাক্সের বিরতি কিংবা নাস্তা খাওয়ারও বিষয়গুলো আমরা দেখছি যে যারা বক্তব্য দিচ্ছেন বক্তব্য শেষ করে এসে বিরতির মাঝখানে তারাও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, নামাজের বিরতি রয়েছে এবং এই যে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারণী পর্যন্ত সকল বিএনপি নেতাকর্মীরা একেবারে বলা যায় প্রায় 3 যুগ না ঠিক 3 দশক
পর একত্রিত হয়েছে। 1997 সালের পরে আরও সভা হয়েছে, সেই সভা হলেও বর্ধিত সভা, অর্থাৎ যে সভার মধ্যে শুধু নির্বাহী কমিটির সদস্যরা না, একেবারে যে ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক যারা, তারাও এখানে পরামর্শ দেওয়ার, বক্তব্য দেওয়ার সুযোগ থাকছে। এবং এখানে নির্বাহী কমিটির যারা, আজকে আমরা দেখেছি শুধুমাত্র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি কথা বলেছেন, আর যেই নির্বাহী কমিটির বাকি সদস্য সহ স্থায়ী কমিটির সদস্যরা আজকে শুনছেন, এখান থেকে পরামর্শ গ্রহণ করছেন এবং পরবর্তীতে এই পরামর্শগুলো একত্রিত করে সামনে কিভাবে বিএনপির রাজনীতি চলবে এবং কি বার্তা নিয়ে আসছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সেগুলো সমন্বয় বক্তব্যে তারেক রহমানও তুলে ধরবেন। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সবশেষ। সিফাত শাহরিয়ার যুক্ত ছিলেন বিএনপির বর্ধিত সভাস্থল থেকে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে রাজনৈতিক দল। সব ধর্ম, জাতি, গোষ্ঠীর অংশ নিশ্চিত করে গঠিত হচ্ছে দলটির কেন্দ্রীয় কমিটি। তবে নেতৃত্বের বিরোধের জেরে নতুন দলে যোগ দিচ্ছে না ইসলামী ছাত্র শিবির থেকে আসা নাগরিক কমিটির কেন্দ্রীয় কয়েকজন নেতা। পুরনো বিভাজনের রাজনীতি থেকে মুক্ত হতে না পারলে অভ্যুত্থানের শক্তি দুর্বল হতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। হাসিব বিল্লার প্রতিবেদন। রাজধানীর বাংলা মোটরের এই বাণিজ্যিক ভবনের 15 তলায় নানা শ্রেণী পেশার মানুষের পদচারণা। আগামীকাল শুক্রবার মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল। দল গঠনের আগে তাই জানাক কার্যালয়ে একের পর এক বৈঠক, প্রস্তুতিমূলক সভা। নতুন রাজনৈতিক দলের 151 জনের কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। মুখ্য সংগঠক পদে আসতে পারেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এবং সমন্বয়কারী পদে নাসির উদ্দিন পাটোয়ারি। তবে শীর্ষ পদের জন্য চলছে শেষ মুহূর্তের বোঝাপড়া। এদিকে সম্ভাব্য শীর্ষ নেতাদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসায় অসন্তোষ দলের বাকি নেতাদের মধ্যে। তবে শীর্ষ পদের জন্য প্রতিযোগিতা থাকলেও সবার ত্যাগের মানসিকতা আছে বলে মনে করেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক। যে আপনি গ্রেটার পার্সপেক্টিভে নিজের কতটুকু ব্যক্তি স্বার্থ স্যাক্রিফাইস করতে রেডি আছেন, এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে নির্দিষ্ট একটা পদ, ধরুন আহ্বায়ক পদ তো একটা, এখন 5 জন ডিমান্ড করলে সবার কথা চিন্তা করে যে একজন সেখানে এগিয়ে থাকবে তিনি বসবেন, বাকি 4 জনকে এটুকু মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। আমরা মনে করি আমাদের সবার সেটি আছে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা আলাদা বিষয়, কিন্তু যদি অধিকাংশ ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে চলতে পারি। গণ অভ্যুত্থানের 1 মাস পর ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে তরুণ নাগরিকদের সমন্বয়ে 55 সদস্য নিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর বাড়তে থাকে সংগঠনটির কলেবর। 5.5 মাসে কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় 188 জনে। যোগ দেয় ছাত্রশক্তি, অধিকার পরিষদ, এবি পার্টি, বাম সংগঠন সহ কওমি মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। 24 ডিসেম্বরে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা সরাসরি যুক্ত হলে আরও গতি পায় জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম। সভা সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচিতে দেখা যায় ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি। তবে চলতি মাসে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে নেতৃত্ব নিয়ে বিরোধ শুরু হয়। এরপর অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বিরোধে জড়ান ছাত্রশক্তি ও ছাত্র শিবির নেতারা। অভিযোগ ওঠে, অতীতে শিবির সংশ্লিষ্টতার কারণে নতুন দলে গুরুত্বপূর্ণ পদ দেয়া হচ্ছে না। এমন প্রেক্ষাপটে জানাক থেকে 21 ফেব্রুয়ারি পদত্যাগ করেন সাবেক শিবির নেতা মোহাম্মদ হিজবুল্লাহ। অন্যদিকে নতুন দলে না থাকার ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক 2 সভাপতি, জানাকের যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ ও সদস্য সচিব রাফি সালমান রিফাত। আত্মপ্রকাশের শুরুতেই এমন বিভাজন হলে দলের শক্তি দুর্বল হয়ে যেতে পারে বলে মনে করেন এই সমাজবিজ্ঞানী। এরা অনেক ভালো অল্টারনেটিভ নিয়ে আসছে, তাহলে আমরা তাদেরকে পছন্দ করব। কিন্তু আপনি শুরুতে যদি ওরকমটা বিভাজনের দিকে চলে যান, যে নতুনত্ব ইনক্লুসিভনেসকে বাধাগ্রস্ত করবে, তাহলে তো আপনি যে ন্যারেটিভস দাঁড় করাতে যাচ্ছেন এটা তো তার সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাবে। আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে যারা ছিলেন মাঠে, অনেকে হয়তো সামনে যাননি তার রাজনৈতিক কৌশলগত কারণে, তাই না? অনেকে পেছনে থেকে এটাকে এক ধরনের রসদ জুগিয়েছে, একটা অংশ কন্ট্রিবিউট করেছে, তাকে তো আপনি ইগনোর করতে পারেন না। তবে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের দাবি, নেতৃত্ব বাছাইয়ের পূর্বে রাজনৈতিক পরিচয় মুখ্য হিসাবে দেখা হয়নি। পূর্বেকার রাজনৈতিক যে পরিচয়গুলো আছে সেগুলোকে আমরা কোনোভাবেই মুখ্য হিসেবে আমরা এখানে দেখিনি, বরং পূর্বেকার রাজনৈতিক অভিজ্ঞতাকে আমরা আমাদের মতাদর্শের সঙ্গে মিলিয়ে কিভাবে সুশৃঙ্খলভাবে
বাংলাদেশের মানুষকে একটি নতুন ধারার রাজনীতি উপহার দিতে পারি, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। নানা প্রান্তিক জনগোষ্ঠী তাদের সকলের একটা রিপ্রেজেন্টেশন রেখে তাদের সকলের পক্ষে হয়ে নাগরিক মর্যাদার প্রশ্নটিকে আমরা সবথেকে গুরুত্ব দিয়ে দেখব। এদিকে বুধবার 11তম সাধারণ সভায় সিদ্ধান্ত হয় দল আত্মপ্রকাশের পর রাজনৈতিক সামাজিক সংগঠন হিসাবে থেকে যাবে জাতীয় নাগরিক কমিটি। কেউ রাজনৈতিক দলে যুক্ত হলে বাতিল হবে জানাকের সদস্যপদ। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। কাল নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে রাজধানীর মানিক মে এভিনিউয়ের জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে চলছে প্রস্তুতি। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শাহাদাত অভ্র। আগামীকালকে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে যে আয়োজনটি হবে সে প্রস্তুতির বিষয়ে একটু জানতে চাই, কি কি আয়োজন থাকছে আগামীকাল? এই যে নতুন রাজনৈতিক দলের যে সূচনা সেটি হবে ঠিক সংসদের সামনে থেকেই। আপনি জানেন যে 5ই আগস্টে কিন্তু এই যে এখানেই কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে যেই রাজনৈতিক দলের সরকার ছিল সেই সরকারের যেই দলপ্রতি বা দলনেতা তিনি কিন্তু হচ্ছে এই যে পুরো বাংলাদেশের ক্ষমতা ছেড়ে চলে যেতে বাধ্য ছিল, পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেই জায়গাতেই কিন্তু ছাত্র জনতার যেই দল বাংলাদেশের যে ছাত্ররা আছে তাদের যেই রাজনৈতিক দলের সূচনা সেটির কিন্তু হচ্ছে হবে এই যে এখান থেকেই। যার কারণে কিন্তু এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঠিক হচ্ছে সংসদের সামনে কিন্তু হচ্ছে মঞ্চ তৈরির জন্য বিভিন্ন মালামাল কিন্তু চলে এসেছে এবং এখন নামানোর কাজ শুরু হয়ে গেছে। আগামীকালকে কিন্তু হচ্ছে মূলত যে কি নাম হবে এই যে ছাত্রদের যেই সংগঠন সেই মূলত হচ্ছে নাগরিক কমিটির এই সংগঠনটির হচ্ছে রাজনৈতিক সংগঠনটির কি নাম হবে এবং একই সাথে কারা কোন দফতর পাবে কিংবা কোন কোন পদে থাকবে সেই পুরো বিষয়টি কিন্তু হচ্ছে আগামীকালকে জানা যাবে। আগামীকাল ঠিক 3টায় 28শে ফেব্রুয়ারি কিন্তু হচ্ছে 3টায় এই যে পুরো সংসদের সামনে বিশাল তাদের যেই জনসমাবেশ করে কিন্তু তারা জানান দেবে তাদের নতুন রাজনৈতিক দলের নাম কি হবে, কারা থাকছে এই সংগঠনে। ধারণা করা হয় যে নাগরিক বিপ্লব এই ধরনের নাম কিন্তু থাকতে পারে পুরো রাজনৈতিক দলের যে নামটি আছে সেটির মধ্যে, এবং অনেকেই কিন্তু বলছেন যে 100রও বেশি সদস্য হতে পারে তাদের এই পুরো কেন্দ্রীয় কমিটিতে থাকতে পারে 100রও বেশি সদস্য। এবং সারা বাংলাদেশেও কিন্তু এই যে আগামী আসছে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে এই যে এই রাজনৈতিক দলটি কিন্তু হচ্ছে নানাভাবে প্রভাব ফেলবে এমনটাই মনে করছে বিশ্লেষকরা, এবং যারা সাধারণ মানুষ আছে তারাও কিন্তু আগামীকালকের দিকেই তাকিয়ে আছে। যার মূল কারণটি কিন্তু হচ্ছে এই যে ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের কিন্তু হচ্ছে অনেক বড় জায়গা জুড়ে ছিল এই যে ছাত্ররা এবং যারা কিনা এই দলটির নেতৃত্ব দিচ্ছেন তারা, এবং তাদের কাছে প্রত্যাশাও কিন্তু দেশের মানুষের প্রত্যাশাও কিন্তু অনেক রয়েছে মুক্তি, যার কারণে আগামীকালকের দিকে অনেকেরই নজর রয়েছে। এ ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ। শাহাদাত অভ্র যুক্ত ছিলেন মানিক মিয়া এভিনিউ থেকে। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনকে প্রধান লক্ষ্য রেখে কাজ চলছে। আপাতত স্থানীয় নির্বাচন নিয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সকালে ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, স্থানীয় নির্বাচন কয়েক ধাপে করতে হবে, তাই এই মুহূর্তে তা করা সম্ভব নয়। উপদেষ্টা সহ প্রায় দায়িত্বশীল সকলেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজে নির্বাচন কমিশন বর্তমানে আমাদের মেইন ফোকাস এখন সংসদ নির্বাচন। আমাদের ভোটার হালনাগাদ করা হচ্ছে, ভোটার লিস্ট, এবং সেই ভোটার লিস্টও আমাদের জুনের মধ্যে সেটা সম্পূর্ণ চূড়ান্ত হয়ে যাবে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। সেনাবাহিনীকে শক্তিশালী করতে অস্ত্র ও আধুনিক সরঞ্জাম ক্রয় সহ নানা উদ্যোগে আরও সক্ষমতা বৃদ্ধির কথা বলেন সেনাপ্রধান। সকালে রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। আরও জানাবেন রাকিবুল হাসান। দুর্জয় দুরন্ত নির্ভীক, এই মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হবার মধ্য দিয়ে
এই রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণের এ আয়োজন। রণসঙ্গীতের সাথে সেনাদের শৃঙ্খল এ পদধ্বনি মুগ্ধতা ছড়ায় প্যারেড গ্রাউন্ডে। সেনাপ্রধান সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে সেনাপ্রধানকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী গার্ড অফ অনার দেয়া হয়। পরে সেনাবাহিনী প্রধানকে পরিয়ে দেয়া হয় কর্নেল র্যাঙ্ক ব্যাচ। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজন সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এ সময় সেনাবাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান। আশা প্রকাশ করেন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশ রক্ষায় ভূমিকা রাখবেন সেনা সদস্যরা। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে এবং আত্মনির্ভরতাও অনেকাংশে বৃদ্ধি পাবে। কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। পাশাপাশি সেনা সক্ষমতা বৃদ্ধিতে নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রির কথা বলেন সেনাপ্রধান। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। পরে তিনি 19তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিয়ে এই রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা ও দেশে বিদেশে পরিচালিত কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করেন। রাকিবুল হাসান, এখন রাজশাহী। শুক্রবার থেকে গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস বিভাগের 14টি কারখানা বন্ধ হচ্ছে। দুপুর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে শ্রম উপদেষ্টা জানান, শ্রমিক কর্মচারীদের বেতন বকেয়া বাবদ শ্রম ও অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে 525 কোটি টাকার ব্যবস্থা করেছে। এসব জালিয়াতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী 9 মার্চ থেকে 4000 শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে বলেও জানান তিনি। বাকিটা জানাবেন আজহার লিমন। আইনের তোয়াক্কা না করে ব্যাংকগুলোতে রাখা মানুষের আমানত ঋণ আকারে নিয়ে কিভাবে লুটপাট করা হয় তার একটা উদাহরণ হয়ে উঠেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর পতিত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে যখন অচলাবস্থা তৈরি হয়, তখন বিরাট সংখ্যক শ্রমিক কর্মচারী এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব পড়ে শ্রম মন্ত্রণালয় সহ সরকারের ওপর। সংকট সমাধানে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ঘাটাঘাটি করার এই পর্যায়ে বেরিয়ে আসে প্রতিষ্ঠানটির বিপরীতে প্রায় 40,000 কোটি টাকা ঋণ কেলেঙ্কারির খবর। সরকারের পক্ষ থেকে বলা হয়, এর মধ্যে শুধুমাত্র জনতা ব্যাংক থেকে নেওয়া হয়েছে 23,000 কোটি এবং এমন অন্তত 16টি প্রতিষ্ঠানের বিপরীতে ঋণ নিয়েছে গ্রুপটি, যার আসলে অস্তিত্বই নেই। ঋণে জর্জরিত এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ দায় কিভাবে মেটানো যায় সে বিষয়ে অনেক জলঘোলা শেষে শ্রম মন্ত্রণালয় থেকে সুপারিশ দেওয়া হয় কারখানাগুলো স্থায়ীভাবে বন্ধের, যার প্রেক্ষিতে শুক্রবার থেকে বেক্সিমকোর বর্তমান কর্তৃপক্ষ বন্ধ করছে গাজীপুর নগরের সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস বিভাগের 14টি কারখানা। বৃহস্পতিবার এ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে শ্রম উপদেষ্টা জানান, তারা শ্রমিকদের কর্মহীন হয়ে পড়ার পক্ষে নয়, কিন্তু নিরুপায় হয়ে তাদের লে আউটের এমন সুপারিশ করতে হয়েছে। তবে শ্রমিক ও কর্মচারীদের বেতন বকেয়া বাবদ শ্রম ও অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে 525 কোটি টাকার সংস্থান করেছে, জানান এই উপদেষ্টা। কোনো শ্রমিকের চাকরি যাক, এটা আমরা চাইনি, এখনো চাই না, ভবিষ্যতে চাইব না। একটা অন্যতম বড় প্রতিষ্ঠান, যারা এতদিন আমরা ভাবছিলাম যে বিশাল বিশাল কারোবার, আসলে তা না। আমি গতবার আপনাদেরকে বলেছি যে টোটাল তাদের আপনার লায়াবিলিটি কত, এমনকি আমরা কোনো ব্যাংকের কাছ থেকে টাকা পেলাম না। আলটিমেটলি আমরা জোগাড় করতে পেরেছি যে যা সম্পূর্ণ হিসাব কিতাবে যেটা বলা হয়েছে সেই টাকাটা আমরা জোগাড় করেছি। মধ্য রোজার আগেই সবাই পেয়ে যাবেন। এই পর্যায়ে শ্রম উপদেষ্টা বলেন, এসব জালিয়াতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাপ্রধানের বক্তব্যের ব্যাপারে এই উপদেষ্টা বলেন, দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তিনি ঠিকই বলেছেন। তিনি কোনো কথা না বুঝে বলেন নাই, বাকিটা ইন্টারপ্রিটেশন কি এটা আপনারা জানেন। আর আমি যতটুকু ওনাকে চিনি, দ্য ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান,
ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, যা বলার মানুষের মুখের উপরে বলার মতো লোক। হ্যাঁ, সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হিম। উনি কি বলেছেন না বলেছেন সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা উনি দিতে পারবেন। ধন্যবাদ। বিদেশে পালিয়ে যাওয়া বেক্সিমকো সংশ্লিষ্টদের দেশে ফিরে আত্মসমর্পণের আহ্বান জানান এই উপদেষ্টা। এটা আপনারা তাকে জিজ্ঞেস করবেন, নট মি। আজহার লিমন, এখন, ঢাকা। ভোগ্য সহ বিভিন্ন পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় 1000-এর বেশি লাইটারেজ জাহাজ। তবে বাজারে পণ্যের কৃত্রিম সংকট ও দাম বাড়ার শঙ্কা থাকায় সব লাইটারেজ জাহাজকে পণ্য লোড করার 72 ঘন্টার মধ্যে বন্দরের জলসীমা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গেল বছরের তুলনায় এবছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে 4.5% বেশি ভোজ্য তেল আমদানি হয়েছে। বাকিটা জানাবেন হাজিরা শিউলি। ভোজ্য তেল, ডাল, গম সহ বিভিন্ন পণ্য ও শিল্পের কাঁচামাল বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটারের জাহাজে খালাস হয়। এক্ষেত্রে ভোজ্য তেল খালাসের পর প্রথমে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের ট্যাঙ্কারে মজুত করা হয়। পরিশোধন শেষে সেই তেল আসে বাজারে। যদিও অভিযোগ রয়েছে অনেক আমদানিকারক রমজানের অত্যাবশ্যক পণ্য নিজের গুদামে না নিয়ে প্রশাসনের চোখ এড়াতে লাইটারের জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে। এতে তৈরি হয় কৃত্রিম সংকট। রমজানকে সামনে রেখে এবারও অনেক লাইটারের জাহাজ পণ্য লোড করেও গন্তব্যে না গিয়ে বন্দর চ্যানেলের বিভিন্ন স্থানে অবস্থান করছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় রমজানের নিত্যপণ্যের সাপ্লাই চেইন ঠিক রাখা ও নিরাপদ নৌ চলাচলের স্বার্থে পণ্য লোড করার 72 ঘন্টার মধ্যে লাইটারের জাহাজগুলোকে বন্দরের জলসীমা ত্যাগ করার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রমজানে পণ্য পরিবহন ব্যবস্থা নির্বিঘ্ন রাখা সহ বন্দরের সার্বিক কার্যক্রম নিয়ে এক ব্রিফিংয়ে উঠে আসে এসব তথ্য। আমাদের এখানে প্রায় 1000 খানেকের মতো কোস্টার আমাদের পোর্ট লিমিটের ভিতরে অ্যাঙ্কর করে আছে। এটা নিয়ে গতকালকে আমরা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি এবং একটা আদেশ জারি করেছি যে 72 ঘন্টার বেশি লোড করার পরে থাকতে পারবে না, বন্দর লিমিট ট্যাগ করতে হবে। কারণ এতে হচ্ছে কি আপনার বাজারে টাইমলি এই কার্গো এগুলো পৌঁছাচ্ছে না, যার ফলে বাজারে একটা আর্টিফিশিয়াল সংকট সৃষ্টি হয়। এই সৃষ্টি হলে জিনিসপত্রের দাম বেড়ে যায়, মানুষের ভোক্তার উপরে এটার একটা নেতিবাচক একটা প্রভাব পড়ে। ভোগ্যপণ্য আমদানি প্রসঙ্গে বন্দরের সচিব জানান, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে 3,42,527 মেট্রিক টন ভোজ্য তেল আমদানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 4 থেকে 5% বেশি। এছাড়া বহির্নোঙরেও আরও 7টি জাহাজে 84,000 টন তেল খালাসের অপেক্ষায় আছে। 3,42,500 মেট্রিক টনের মতো তেল গত শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে এসছে। এর বাইরেও আমাদের আউটার অ্যাঙ্কারেজে বর্তমানে 7টা জাহাজ আছে যেগুলোতে প্রায় 84,000 মেট্রিক টন ভোজ্য তেল আছে। এগুলা পর্যাপ্ত এবং গতবারের সাথে যদি আমরা তুলনা করি তাহলে 4 to 5% বেশি এসছে। আমাদের ছিল বন্দরের উপরে। এদিকে বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর অপারেশনে আসতে 2029 থেকে 2030 পর্যন্ত সময় লাগবে। এই সময়ে বন্দরের বিদ্যমান সক্ষমতা বৃদ্ধি এবং স্পেসের সদ্ব্যবহার করা না গেলে 5 মিলিয়ন টিউএস কন্টেনার হ্যান্ডলিং করা কঠিন হবে বলে জানান বন্দর চেয়ারম্যান। আমাদের যে কার্গোর যে গ্রোথ এটা প্রায় 7 থেকে 10%-এর ভিতরে ওঠানামা করে প্রতি বছর। তো 5 মিলিয়ন টিউস যদি 2030-এ হ্যান্ডেল করতে হয় আমাদের কিন্তু অনেক সক্ষমতা বাড়াইতে হবে। সেজন্য আমরা চেষ্টা করতেছি যে পোর্টের ভিতরে যে ইয়ার্ডে এখানে আরও স্পেস ম্যানেজমেন্ট করে কিভাবে অটোমেটেড সিস্টেম নিয়ে এসে এফিসিয়েন্সিকে আরও বাড়ানো যায়, সময় কমানো যায়। এছাড়া পানগাঁও টার্মিনালকে সচল করতে ভাড়া নির্দিষ্ট না রেখে উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলেও জানান বন্দর চেয়ারম্যান। হাজিরা শিউলি, এখন, চট্টগ্রাম। এদিকে রমজানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের যোগান সরবরাহ পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। তবে ভোজ্য তেল নিয়ে একটি মহল বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক আরও বলেন,
রমজান মাসের ভোজ্য তেলের চাহিদা 3 লাখ টন হলেও আমদানি হয়েছে 3,89,000 টন তেল। তবে বাজারের সংকট তৈরিতে শুধু সরবরাহকারী নয়, খুচরা পর্যায়ে থেকে অপচেষ্টা চলছে বলে জানান তিনি। বাজারে মনিটরিং টিম দ্বিগুণ করা হয়েছে জানিয়ে মহাপরিচালক বলেন, বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার নিয়মিত মনিটরিং চালাচ্ছে। এ সময় ভোক্তার সহায়ক মনোভাব নিয়ে রমজানের সকল ব্যবসায়ীকে এগিয়ে আসার আহ্বান জানান ভোক্তা মহাপরিচালক। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির প্রকাশ ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলছেন সংগঠনটির শীর্ষ নেতারা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে। এছাড়াও আমরা দেখি যে অনেক ছাত্র সংগঠনের মধ্যে বয়স নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। আমরা দেখি যে শিক্ষার্থীরা অনেকেই অছাত্র হয়েও তারা সংগঠনে থাকেন। তো সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীর মধ্যে নানা ধরনের প্রশ্ন আছে। তো সবকিছু মিলিয়ে আমাদের এই ছাত্র সংগঠনের জন্য আমরা কিছু সিদ্ধান্ত নেই, যেগুলো বেশিরভাগ শিক্ষার্থীরা আমরা যখন জনমত জরিপ করে তারা সাজেস্ট করেন। যেমন তার মধ্যে অন্যতম প্রধান একটি হচ্ছে, আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স 28 বছর হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখা সমূহ কমিটিগুলোতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ 7 বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন। এছাড়াও আমাদের এই সংগঠনটি একটি নারীদের জন্য কমফোর্ট জোন পলিটিক্সের সম্ভাবনার কথা আমরা বলছি, এবং আমরা সেটি প্র্যাকটিস করব। সে অঙ্গীকার আমরা শিক্ষার্থীদের কাছে করেছি এবং আমাদের এখানে আপনারা দেখবেন যে নারী শিক্ষার্থীরা আন্দোলনের পরে আমাদের সাথে কিন্তু যথেষ্ট কমফোর্ট জোন পলিটিক্সে অ্যাট্রাক্টিভ ফিল করছেন এবং একই সাথে আমাদের এই সংগঠনও আসছেন। তো প্রিয় শিক্ষার্থী এবং সাংবাদিক বন্ধুগণ, এই সব কিছু মিলিয়ে গতকাল যে ঐতিহাসিক মুহূর্ত, সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা মধুর ক্যান্টিনে আমাদের ছাত্র সংগঠনের ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এই মর্মে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসগুলোতে কোনোভাবেই কখনোই আমরা চাই না যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক। কিন্তু কালকে যখন আমাদের এই ছাত্র সংগঠন আমরা ঘোষণা করতে যাই, এখানে একটা অংশ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। আমরা কিন্তু কমিটি ঘোষণার আগেই আসলে এই পরিস্থিতিটা করার চেষ্টা করা হয়। তবে প্র্যাকটিক্যালি যে বিষয়টি হয়েছে, আমরা কিন্তু এখানে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিকভাবে সচেতন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের এখানের যে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে কিন্তু আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকাটি করি। কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির প্রকাশ ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলছিলেন সংগঠনটির শীর্ষ নেতারা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তরুণ শিক্ষার্থীদের নির্বাচনের আগ পর্যন্ত বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে কেমন বাংলাদেশ চাই তা সরকারকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী দিনগুলোতে এই যে রিফর্ম কমিশনের যেই ইয়েগুলো নিয়ে এখন যে ন্যাশনাল ঐক্যমতের যে কমিশন যে কাজগুলো করছে পলিটিক্যাল পার্টিতে, আমরা চাই যে ওরা তো ওদের মতো ডায়ালগ করবে, এই ডায়ালগটা যেন আপনাদের এখানেও হয়, আপনারা করেন, আপনারা ডিবেট করেন কি বাংলাদেশ আপনারা চান। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে সমাধান খুঁজতে হবে। এছাড়া বাংলাদেশ সরকারের রোহিঙ্গা বিষয়ক বৈশ্বিক সম্মেলনে UNHCR সমর্থন দেবে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি। 3 দিনের এই সফরে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। বৈঠক করেন উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। আলোচনায় গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের বর্তমান পরিস্থিতি।
বৈঠক শেষে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফিলিপো গ্রান্ডি বলেন, অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ, যা প্রশংসনীয়। তবে দীর্ঘদিনের এই সংকট দ্রুত সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, মিয়ানমারের পরিস্থিতি অত্যন্ত জটিল ও একাধিক সংঘাত চলছে। এমন পরিস্থিতি সত্ত্বেও সংকট সমাধানের জন্য জোর প্রচেষ্টা চালাতে হবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে সরকারের বৈশ্বিক সম্মেলনে পূর্ণ সমর্থন দিবে UNHCR। বিজেপি প্রধানের প্রতিনিধি দলের চাকরি পুনর্বহাল ও পেনশনের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বিগত সরকারের আমলে বিজেপির চাকরিচ্যুত সদস্যরা। এর আগে বৃহস্পতিবার সকালে জিগাতলায় বিজেপির সদর দপ্তরের সামনে 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন ভুক্তভোগীরা। পরবর্তীতে বিজেপি মহাপরিচালকের আহ্বানে দুপুরে 6 সদস্যের প্রতিনিধি দল বিজেপির সদর দপ্তরে প্রবেশ করেন। সেখানে বিজেপি মহাপরিচালকের পক্ষে 5 সদস্যের প্রতিনিধি দল দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেন। বৈঠক থেকে বের হয়ে চাকরি পুনর্বহাল কমিটির সমন্বয়ক শাহিন বলেন, আমাদের বিষয়ে বিজেপি মহাপরিচালক খুবই আন্তরিক। প্রতিনিধি দল চাকরিচ্যুত সকলকে নির্দিষ্ট তারিখের মধ্যে পুনরায় আবেদন করতে পারবে বলে জানান তিনি। আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে বলেও আশ্বাস দিয়েছেন বলে জানান মোহাম্মদ শাহিন। 2019 সালের আগস্টে প্রেমিকের সঙ্গে ঢাকায় এসে ট্রেনের পরিত্যক্ত বগিতে ধর্ষণের শিকার হন আসমা। পরে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় সাক্ষ্য গ্রহণ শেষে প্রেমিক বাঁধনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। রাব্বি হোসেনের প্রতিবেদন। সংসার করার আশায় প্রেমিক বাঁধনের হাত ধরে বাড়ি ছেড়েছিলেন মাদ্রাসা শিক্ষার্থী আসমা আক্তার। আসমা খুনাক্ষরেও টের পায়নি ভালোবাসার ফাঁদে পড়ে প্রেমিকের হাতেই দিতে হবে তার প্রাণ। 2019 সালের আগস্ট মাস, বাঁধনের সঙ্গে পঞ্চগড় থেকে ঢাকায় আসেন আসমা। সেখানে আবাসিক হোটেলে থাকার জায়গা না পেয়ে আসমা বাঁধন অবস্থান নেয় কমলাপুর স্টেশনেই। স্টেশনে থাকা বলাকা ট্রেনের পরিত্যক্ত একটি বগিতে আসমাকে নিয়ে গিয়ে করা হয় ধর্ষণ। আসমা চিৎকার করলে তার ওড়না গলায় পেঁচিয়ে হত্যা করা হয়। নিথর দেহ পড়ে থাকে ট্রেনের পরিত্যক্ত বগিতে। আর প্রেমিক বাঁধন ফিরে যায় পঞ্চগড়ে। পরে ট্রেনের বগি বুঝে নিতে গিয়ে লাশ দেখতে পায় কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ। পরে আসমার সঙ্গে থাকা ব্যাগের মধ্যে তার জন্মসনদ দেখে তার বাবার সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয় পুলিশ। এ ঘটনায় আসমার চাচা মামলা করে রেলওয়ে থানায়, গ্রেপ্তার হয় বাঁধন। প্রেমের ফাঁদে ফেলে আসমাকে ঢাকায় এনে ধর্ষণ ও হত্যার কথা গ্রেপ্তারের পর আদালতের কাছে স্বীকারও করে বাঁধন। 14 জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার বাঁধনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 5-এর বিচারক মোহাম্মদ শামসুল ইসলাম এ রায় দেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের মরদেহ হেলিকপ্টারে করে ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে নগরীর কাজীর দেউরি VIP টাওয়ারের সামনে ভিড় করেছেন দলের নেতাকর্মীরা। সে খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। আব্দুল্লাহ আল নোমানের দাফন কাজ কোথায় সম্পন্ন হবে এবং বর্ষিয়ান নেতার বিদায় চট্টগ্রামের মানুষ শোকাহত, কি বলছেন তারা? মুক্তি ঠিক 4:30টায় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মরদেহ হেলিকপ্টার যোগে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে নিয়ে আসা হয়। এরপরে একটু আগেই হেলিকপ্টার থেকে অ্যাম্বুলেন্সে তার লাশটি তোলা হয়েছে। এখানে আমরা এসে আসলে যেটি দেখতে পাচ্ছি, তাদের প্রিয় নেতাকে দেখার জন্য শেষবারের মতো বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে শত শত নেতাকর্মী এম এ আজিজ স্টেডিয়ামে এসেছেন প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার জন্য। এই এম আজিজ স্টেডিয়াম থেকে মূলত তার মরদেহটি এই পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রাম নগরীর কাজীর দৌরিতে VIP টাওয়ারের তার যে বাসভবন রয়েছে সেখানেই মূলত মরদেহটি রাখা হবে। এরপর সর্বস্তরের মানুষ, বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবে। আপনি জানেন যে গেল মঙ্গলবার ভোরেই তিনি ঢাকায় ইন্তেকাল করেন। এরপরেই ঢাকাতে কিন্তু 3টি জানাজা হয়েছে। এরপর আজকে একটু আগে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। আগামীকাল মূলত চট্টগ্রামের
জমিয়তুল ফালাহ জামে মসজিদে জুমার নামাজের পরেই চতুর্থ জানাজা হবে। এর পরপর তার নিজ বাড়ি রাউজানের গভীরায় নিয়ে যাওয়া হবে তার লাশ। আসরের পরে সেখানে শেষ জানাজা শেষেই মূলত পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আপনি জানেন যে এই বিএনপির সিনিয়র নেতা, যিনি যাকে জাতীয় নেতা হিসেবেই কিন্তু মানুষ জানে, চট্টগ্রামের সর্বস্তরের মানুষের কাছে কিন্তু তার একটি গ্রহণযোগ্যতা আছে। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের বাইরেও কিন্তু সব বিভিন্ন স্তরের মানুষ এই আব্দুল্লাহ আল নোমানকে শেষবারের মতো দেখার জন্য এম এ আজিজ স্টেডিয়ামে এসেছেন। এরপরেই তার বাসভবনে যাবেন, সেখানেও কিন্তু জনতার ঢল ইতিমধ্যেই নেমেছে তাকে শেষবারের মতো দেখার জন্য। সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে আব্দুল্লাহ আল নোমান শুধু চট্টগ্রামের নেতা নয়, তিনি জাতীয় একজন নেতা ছিলেন, এমনটি বলছেন এখানে আসা নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, এবং সবাই তার আত্মার মাগফেরাত কামনা করছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি তারা সমবেদনা জানাচ্ছেন। মুক্তি। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ পাকিস্তান ম্যাচ, তাতে 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরছে শান্তর দল। এদিন সকাল থেকে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি থাকায় টস হতে বিলম্ব হয়। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। এর আগে দুই দলই নিজেদের প্রথম 2 ম্যাচে হেরে আসর থেকে বিদায় নেয়। এই ম্যাচে পাওয়া 1 পয়েন্টই তাই দুই দলের সম্বল হয়ে রইল। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ খালেদা জিয়ার। নিরপেক্ষতা ধরে রাখতে সরকারকে সতর্ক থাকতে হবে, বর্ধিত সভায় তারেক রহমান। রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনে পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। নয়া রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ কাল। বিভাজনের রাজনীতি থেকে মুক্ত থাকার পরামর্শ। বন্ধ হলো বেক্সিমকো টেক্সটাইলসের 14 কারখানা। 9 মার্চ থেকে 4000 শ্রমিকের পাওনা পরিশোধ, 525 কোটি টাকা দিচ্ছে মন্ত্রণালয়। এবং চট্টগ্রাম বন্দরে ভোগ্য পণ্যবাহী 1000-এর বেশি লাইটারেজ জাহাজ। কৃত্রিম সংকট ঠেকাতে লোডিংয়ের 72 ঘন্টার মধ্যে জলসীমা ত্যাগের নির্দেশ। এছাড়া এখন বিকেলে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন.tv।